বাংলা মেজর সেমেস্টার 4 CC7 মডিউল 3 রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্প থেকে একটি প্রশ্নের উত্তর তোমরা ঝটপট লিখে নাও। তোমাদের বলে রাখি, যদি তোমরা কেউ অনলাইন কিংবা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া রয়েছে। আজকে এই ভিডিওর মধ্যে যে প্রশ্নটার উত্তর আমরা আলোচনা করব তা হলো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেনা পাওনা ছোট গল্পে সমাজ জীবন কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। 1891 সালে হিতবাদী পত্রিকায় প্রকাশিত ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেনা পাওনা গল্পটি সমাজ সমস্যামূলক রচনা। পণ প্রথা সেই সময়ে মানুষের জীবনে কিভাবে হাহাকার ডেকে আনত, নিম্নবিত্ত ঘরের পিতারা মেয়ের বিয়ে দিতে গিয়ে কিভাবে সর্বশান্ত হয়েছিল, নিত্য গঞ্জনা ও অপমান সহ্য করেও তাদের লাঞ্ছনার শেষ ছিল না। এই গল্পে হতভাগ্য পিতার যন্ত্রণার পাশাপাশি মেয়ের অভিমান, দুঃখ ও অপমানের কাহিনী যেন তৎকালীন সমাজের জলছবি হয়ে ফুটে উঠেছে। গল্পটির মূল বস্তু পণের টাকা। এক নিম্নবিত্ত পরিবারের কর্তা রামসুন্দর মিত্রের 5 পুত্রের পর একটি কন্যা সন্তান জন্মায়। বড় আদরে তার নাম রাখে নিরুপমা। তার বিয়ের বয়স হলে রায়বাহাদুরের একমাত্র ছেলের সাথে বিবাহ স্থির হয়। বহু দান সামগ্রী ও নগদ 10,000 টাকা পণে বিবাহের দিন ক্ষণ পাকা হয়ে যায়। কিন্তু রামসুন্দর শত চেষ্টা করেও পণের সমস্ত টাকা জোগাড় করে উঠতে পারে না। এই অবস্থায় বিবাহ আটকে যাবার উপক্রম হলে বর বেঁকে বসে। তিনি বলেন, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়াই যাইব। নিরুপমার বিয়ে হলো ঠিকই, কিন্তু রায়বাহাদুরের বাড়িতে বৌমা হিসেবে তার কোনো অধিকার ছিল না। উঠতে বসতে শাশুড়ির গঞ্জনা তাকে পদে পদে ক্ষত বিক্ষত করত। নিরুপমা শ্বশুরবাড়িতে কোনো মানুষ নয়, যেন পণের গুটি কতক টাকা মাত্র। এদিকে রামসুন্দর মেয়েকে দেখতে আসলে চাকর বাকরেরাও তাকে আমল দিত না। ছেঁড়া জুতো যেমনভাবে ধুলোমাখা অবস্থায় অযত্নে পড়ে থাকে, কেউ তার দিকে ফিরেও তাকায় না, রামসুন্দরের অবস্থা মেয়ের শ্বশুরবাড়িতে তেমনই ছিল। পণের টাকা মেটাতে না পারায় মেয়ের সাথে মাঝে মাঝে দেখাও করতে দিত না। কখনো বা মিনিট 5 জন্য মেয়ের দেখা পেত। এমনকি মেয়েকে যে তার বাপের বাড়ি নিয়ে যাবে সেই অধিকারটাও একজন পিতার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এ এক অমানবিক দৃশ্য। ভদ্র উচ্চবিত্তের লোলুপতা বাংলার শত শত পিতা শত শত মেয়েকে সরসজ্জায় শায়িত করে। প্রতিবারের এই অপমান থেকে বাঁচতে রামসুন্দর নিজের বসতবাড়ি বিক্রি করে টাকা দিতে আসে। নিরুপমা পিতার অসহায়তাকে আঁচ করেই তার গা ছুঁয়ে দিব্যি করে বলে, তুমি যদি আর 1 পয়সাও আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না। রামসুন্দর বাধ্য হয়েই টাকা না দিয়ে চলে যায়। এ কথা শাশুড়ি জানতে পারায় নিরুপমার কপালে জোটে দুর্ভোগ। উঠতে বসতে তাকে শাশুড়ির খোঁটা শুনতে হয়। দাসীরাও তার যত্ন নিতে ভুলে যায়। তাই নিরুপমা তার শরীরের খেয়াল রাখে না। খাওয়া দাওয়ার অনিয়ম চলতেই থাকে। এমনি করে নিরুপমা অসুস্থ হয়ে পড়ে। কিন্তু বনেদি বংশের গর্বে গর্বিণী শাশুড়ি তার অসুস্থতাকে ন্যাকামি মনে করে। এসব নাকি তার বাপের বাড়ি যাওয়ার ফন্দি। অবশেষে বাড়ির বড় বউ একদিন সন্ধ্যায় চিরকালের মতো চলে যায়। যে মেয়ে বেঁচে থাকতে কোনো সম্মান পেল না, মৃত্যুর পর তার চন্দন কাঠের চিতা ও ধুমধাম করে অন্ত্যেষ্টিক্রিয়া দেখলে চোখ দাঁড়িয়ে যায়। সেই সমারোহের ভিড়ে বাপের বুক ফাটা কান্নার শব্দ কেউ শুনতে পায় না। দুটি মূল চরিত্র নিরুপমা ও রামসুন্দর।
পিতা তার সত্য রক্ষার জন্য সব কিছুকে জলাঞ্জলি দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি। আর কন্যা পিতাকে ও ভাইদের ঋণের ভার থেকে মুক্তি দিতেই শ্বশুরবাড়ির লাঞ্ছনাকে মাথা পেতে নিয়েছে। সামাজিক রীতি নীতি, অর্থ, প্রভাব, প্রতিপত্তি, দেনা পাওনার হিসেবের গেরোয় জড়িয়ে গিয়েছে তাদের জীবন। উচ্চবিত্ত সমাজ সম্পর্কে যাচাই করেছে পণ্যমূল্যে। তাই তো নিরুপমার জীবনে নেমে এসেছে সংকটের কালো ছায়া। অন্যদিকে রামসুন্দর নিজের সর্বস্ব দিয়ে মেয়ের অধিকার প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু দরিদ্রের করাল থাবা সম্পর্কের বাঁধন তাকেও গ্রাস করেছে। পণপ্রথার মতো কুৎসিত রীতিকে রবীন্দ্রনাথ নিন্দা করেছেন। যেখানে সম্পর্কের থেকে বড় হয়ে ওঠে দেনা পাওনার হিসেব, নিরুপমার মৃত্যুর পর তার স্বামীর জন্য পুনরায় বিবাহের 20,000 টাকা পণ নেওয়ার ঘোষণা সমাজের নির্লজ্জ মানসিকতাকে চিহ্নিত করে। তাই যৌতুক প্রথার মতো ঘৃণ্য রীতি শুধু সামাজিক অভিশাপ নয়, মানবিকতার খুনি বললেও কিছুমাত্র অত্যুক্তি করা হবে না। নিরুপমার মৃত্যু আর সন্তানহারা রামসুন্দরের করুণ পরিণতি সেই কথাই বলে। আশা করছি তোমরা এভাবে তোমাদের নোটসটাকে তোমরা তৈরি করে নিতে পারবে। এইভাবে তোমরা নোটসটাকে তৈরি করে নাও।